অনিরুদ্ধ এবার নয়নতারা দেবীকে যোগ্য জবাব দিয়ে সবার সামনে মৌলিকে কষিয়ে থাপ্পড় মারলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মৌলি ওদের বলতে লাগলো, তোমাদেরকে আমি এইভাবে সেজেগুজে ঘুরে বেড়ানোর জন্য পাঠিয়েছি। তখন ওই লোকগুলি বলতে লাগলো, আমাদের না কাজ হয়ে গেছে, এবার আমরা দেখবো ফাইনাল কাজটা সেরে ফেলবো, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। তখনই মৌলি বলতে লাগলো, একটা বাচ্চাকে নিয়ে কি কি করতে হয় সেটা তোমাদের জানা আছে তো? অন্যদিকে দেখা যায় রান্নাঘরে অনেকগুলি পেঁয়াজ কাটতে থাকে বানি, আর বানির চোখ দিয়ে তখন জল পড়তে থাকে। তখনই বানির শাশুড়ি বলতে লাগলো, এই বানি, বানি তুই আর কত পরিশ্রম করবি বল? বানি তখন বলতে লাগলো, আমাকে এখন অনেক পরিশ্রম করতে হবে, আমাকে মিস্টার চ্যাটার্জির পাশে দাঁড়াতে হবে, আর সেই জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে। আজকে যদি আমি এই রান্না-বান্নাগুলি না করি তাহলে আমি ডেলিভারি দিব কোথা থেকে? তখনই বানির শাশুড়ি বলতে লাগলো, আর কত পরিশ্রম করবি তুই বল? বল। বানি তখন বলতে লাগলো, এইটুকু পরিশ্রম তো আমাকে করতে হবে। উনি নতুন করে একটা বিজনেস দাঁড় করাতে চাইছেন। আর উনার পাশে যদি আমি না থাকি তাহলে কি করে হবে? এরপরে বানি আরো বাকি যে কাজকর্মগুলি সেগুলি করতে থাকে। তখনই বানির মেয়ে এসে বলতে লাগলো, মা আজকে কি আমাকে খাওয়ার দেবে না? তখন বানির মনে পড়ে যায় মেয়েকে খাওয়ানো হয়নি। বানি তখন বলতে লাগলো, ও মা কয়টা বেজে গেছে? দাঁড়াও আমি তোমার খাবারটা দিচ্ছি। এই বলে খাবারটা নিয়ে আসলে বানির মেয়ে তখন বলতে লাগলো, মা তুমি কি আজকে খুব বিজি? তখন বানি বলতে লাগলো, হ্যাঁ মা, এই রান্না-বান্নাগুলি না করলে তো আমি ডেলিভারি দিতে পারবো না, সেই জন্য। তখন মেয়ে বলতে লাগলো, মাম্মাম তাহলে আজকের খাবারটা আমি নিজে একাই খেয়ে নিতে পারবো। তখনই বানি খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, ও আমাকে এতটা ভালোবাসে, ও আমারকে এতটা বুঝে। সত্যি ও আমার মা। এই কথা বলে মেয়ের দিকে তাকিয়ে থাকে। তখনই বানির মেয়ে বানিকে জিজ্ঞাসা করতে থাকে, তারা নাকি গরিব হয়ে গেছে, তার স্কুলের ফ্রেন্ডরা বলেছে। বানি তখন বলতে লাগলো, না মা, গরিব কাকে বলে জানো? যারা কাউকে ভালোবাসতে জানে না তারা হলো গরিব। তোমার বাবা তো সবাইকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে, সবাইকে ভালোবাসে। আর তুমি একটা কথা মাথায় রাখবে, তোমার বাবাকে তুমি কোনো রকম ডিস্টার্ব করবে না। তোমার বাবা তো একটা নতুন বিজনেস দাঁড় করাতে চাইছে। তাই তোমার বাবা অনেকটা টেনশনের মধ্যে আছে। তাই তুমি না বাবাকে কিন্তু একদম ডিস্টার্ব করবে না। তখন বলতে লাগলো, মা আমি প্রমিস করছি আমি বাবাকে কোনো ডিস্টার্ব করব না। বাবার কাছে বায়নাও করব না যে আমাকে পেন এনে দাও, পুতুল এনে দাও, আমি ঘুরতে যাব, কিচ্ছু বায়না করব না। এ কথা বলে বানি তখন টেনে কোলে নিয়ে বলতে লাগলো, আমার লক্ষ্মী মা, খুব ভালো মা। এরপরে বানির মেয়ে ঘরে গিয়ে বাবার মাথায় মলম লাগিয়ে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে আওয়াজ শুনতে পেয়ে অনিরুদ্র তখন উঠে পড়ে আর মেয়েকে এভাবে দেখে এ তারপর বলতে লাগলো, বানি কোথায়? আর রান্নাঘর থেকে কিসের আওয়াজ শুনতে পাচ্ছি? এই বলে রান্নাঘরে এসে দেখতে পায় বানি মসলা বাটছে। তখনই বানিকে জিজ্ঞাসা করে, বানি তুমি এত রাতে কি করছো? বানি তখন বলতে লাগলো, মসলা আর বাকি যে কাজকর্মগুলি সেগুলি একটু রেডি করে রাখছি। কালকে তো ১০০ জনের খাবার ডেলিভারি দিতে হবে। তাই আজকে যদি একটু সামলে না রাখি তাহলে কালকে আমি একা হাতে কতটুকুই বা করব? অনুরুদ্র তখন বলতে লাগলো, আজকে আমার জন্য তোমাকে এতটা পরিশ্রম করতে হচ্ছে। বানি তখন বলতে লাগলো, না, না, তুমি এসব কি বলছো? আমি না হয় তোমার বন্ধু হয়ে তোমার একটু পাশে থাকতে চাইছি। তখন অনুরুদ্র বলতে লাগলো, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? মানে তখন বলতে লাগলো, না তোমাকে কোনো সাহায্য করতে হবে না। তুমি বরং ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। বানির কথা শুনে অনিরুদ্ধ তখন বানির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বানি তখন বলতে লাগলো, আমি বলছি তো, আর এইটুকু কাজ সেটা আমি সেরে ফেলতে পারবো। তুমি বরং ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। এরপরে অনিরুদ্ধ চলে গেলে বানি তার বাকি কাজকর্মগুলি করতে থাকে। কিন্তু বানির হঠাৎ করে মনে পড়ে যায় সেই এই ছোট মাসির কথা। আর বানি তখন অনিরুদ্ধকে গিয়ে বলতে লাগলো, ছোট মাসি কি তোমাকে কিছু বলেছে? এরপরে বানির খাবার-দাবার রেডি হয়ে গেলে বানি তার শাশুড়িকে বলতে লাগলো, মা আমি সমস্ত খাবার-দাবার রেডি করেছি, আপনি নিয়ে যান। আর তখনই সেই মুহূর্তে বাড়িতে চলে আসে একজন লয়ার। লয়ারকে দেখে চমকে যায় বানি। আর লয়ার এসে তখনই ইম সেই সাথীর সাথে কথা বলতে থাকে। বানি তখন কাছে এসে সাথীকে বলতে লাগলো, "ও মাসিমণি তোমার সাথে আমার কিছু কথা আছে।" এরপর বলতে লাগলো, "মাসিমণি সত্যি, সত্যি তুমি কি বাড়িটা বন্ধক দিয়ে দিচ্ছ? বাড়ি কিন্তু একটা লক্ষ্মী জিনিস কিন্তু সাথী কোনো কথাই শুনে না।" তখনই বানির শাশুড়ি এসে বানিকে বলতে লাগলো, "ওনাকে করতে চাইছে করতে দে, বাধা দিস না। উনি ওনার ছেলের জন্য করছেন। তুই কেন বাধা দিতে যাচ্ছিস? উনি যদি চান উনার ছেলেকে একটু সাহায্য করবেন তাহলে আপত্তিটা
কোথায়?" এইদিকে লুকিয়ে আড়াল থেকে কথাগুলি সব শুনে ফেলে সেই মৌলুদের পাঠানো ছেলেটা। আর সে সমস্ত কথাগুলি শুনে বলতে লাগলো, "বাড়ি বন্ধক দেবে? ঠিক আছে। আমার কোনো আপত্তি নেই। আমি কিন্তু খবরটা আসল জায়গায় পৌঁছে দেব।" এদিকে বানি বারবার করে সাথীকে বোঝানোর চেষ্টা করে যে বাড়িটা বন্ধক না দিতে, কিন্তু কোনো কথাই শোনে না। অন্যদিকে নয়নতারাকে এসে ওই খবরটা দিয়ে দেয় ছেলেটা। আর নয়নতারা তো শুনে রীতিমতো চমকে যায়। তখন মৌলিও বলতে লাগলো, "কি? বাড়ি বন্ধক দিয়ে দিচ্ছে? এত বড় সাহস ওদের?" নয়নতারা তখন বলতে লাগলো, "এবার কি করব? আমি যেটা আন্দাজ করেছি সেটা। এ বাড়িটা বন্ধক দিয়ে ওই টাকা দিয়ে ওরা বিজনেস দাঁড় করাবে। সেটা তো হতে পারে না। কি করব বলতে তখন সেখানে পিনাকি চলে আসে। আর পিনাকির মুখে কথাটা শুনেই পিনাকি বলতে লাগলো, "কি বাড়ি বন্ধক দিয়ে দিচ্ছে?" অন্যদিকে সাথী ওর উকিলের সাথে সমস্ত দলিলপত্র দেখায় বলতে লাগলো, "ঠিক আছে, এবার আপনি লোনের ব্যবস্থাটা করবেন।" তখনই অনিরুদ্ধ সেখানে চলে আসে। আর এসে বলতে লাগলো, "মা তুমি কি করতে চাইছো? তুমি কেন বাড়িটা বন্ধক দিতে চাইছো?" অন্যদিকে দেখা যায় আ নয়নতারার মুখে পিনাকি কথাটা শোনার পর বলতে লাগলো, "এবার কি করবে?" নয়নতারা তখন বলতে লাগলো, "এক্ষুনি ফোন করছি আমি।" মৌলি তখন বলতে লাগলো, "দাদুকে ফোন করো। দাদুকে সবটা জানিয়ে দাও।" তখন পিনাকি বলতে লাগলো, এই তোমরা কি করতে চাইছো? ঝামেলা করো না তো।" মৌলি কোনো কথাই শুনে না। মৌলি বারবার নয়নতারাকে বলতে লাগলো, "গৃহিণী তুমি দাদুকে খবরটা জানিয়ে দাও।" তখনই নয়নতারা ফোন করে দাদুকে খবরটা জানিয়ে দেয় আর হাউমাউ করে কান্না করে বলতে লাগলো, "আমরা কি রাস্তায় গিয়ে থাকবো? সাথীর এত বড় সাহস!" এইদিকে অনিরুদ্র বারবার সাথীকে নিষেধ করতে থাকে বাড়িটা বন্ধক না দেওয়ার জন্য। বলতে লাগলো, "উনার আশীর্বাদে তার যথেষ্ট।" কিন্তু সাথী তখন বলতে লাগলো, "আমি আমার ছেলের জন্য এইটুকু করতে চাইছি। এটা তো আমার অংশ। আর তোর যখন টাকা হবে তুই সেটা ছাড়িয়ে নিস।" এই বলে অনিরুদ্ধের হাতটা সাথীর মাথায় দিয়ে বলতে লাগলো, "তোর আমার দিব্যি ওকে এই টাকাটা নিতে হবে।" অনিরুদ্ধ তখন রাজি হয়ে যায় তার মায়ের কথায় আর বলতে লাগলো, "ঠিক আছে আমি টাকাটা নেব।" আর তখনই সেই মুহূর্তে এসে দাদু বাধা দেয় আর বলতে লাগলো, "তোমার এত বড় সাহস! তুমি বাড়িটা বন্ধক দিচ্ছ? তাও আবার বাণীর নামে বিজনেস খোলার জন্য?" তখন নয়নতারা এসে বলতে লাগলো, "সবটা হয়েছে এই বাণীর জন্য। বাণী তো ফুসলিয়ে-ফাসলিয়ে আজকে সবকিছু বিক্রি করার প্ল্যান করেছে। এই বাণী একদিন দেখবে আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দেবে।" দাদু তখন বলতে লাগলো, "খবরদার এই বাড়ি তুমি বিক্রি করতে পারবে না।" মৌলি তখন বলতে লাগলো, "তোমরা বুঝতে পারছো না? ওই মেয়েটাই আর ইন্ধনে তো আজকে অনিরুদ্র এইভাবে কথা বলছে। ওই মেয়েটার এতটা সাহস, এতটা টাকার লোভ।" এই বলে বারবার করে অপমান করতে থাকে বাণীকে। এরপরে নয়নতারাও বাণীকে অপমান করতে আসলে তখনই অনিরুদ্র রেগে যায়। আর রেগে গিয়ে বলতে লাগলো, "ও আমার মা ভুল কিছু তো করছেন না। আমার মায়ের অংশের যে বাড়িরটুকু সেইটুকু বন্ধক দিতে চাইছেন। তাতে তো পানির কোনো হাত নেই।" একথা বলার সাথে পিনাকি তখন বলতে লাগলো, "এ বাড়িতে তো কোনোদিন তুমি এমনভাবে কথা বলোনি। আজকে কেন এমনভাবে কথা বলছো?" কিন্তু অনিরুদ্র উচিত জবাবটা দিয়ে দেয় নয়নতারাকে। তারপরে মৌলিকে বলতে লাগলো, "তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? কে দিয়েছে তোমাকে এত বড় সাহস বাণীর গায়ে হাত দেওয়ার? আজকে তোমার কে না আমি উচিত জবাব দেব।" এই বলে মৌলির হাত ধরে মৌলিকে একটা কষিয়ে থাপ্পড় মারে সবার সামনে। তখন রীতিমতো চমকে যায় নয়নতারা এমনকি মৌলির বাবা পিনাকি সহ সবাই। দাদু তখন বলতে লাগলো, "এটা কি করলে দাদুভাই?" তখনই অনিরুদ্ধ রেগে বলতে লাগলো, "থাকবো না। এ বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। এ বাড়ির যত কিছু আছে সবকিছু রেখে আমরা এক কাপড়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবো। এটাই আমাদের সিদ্ধান্ত।" তখন চমকে যায় সাথীও। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "মা চলো এ বাড়ি থেকে চলে যাবো।"